এই সয়েলের ইরোশনকে কন্ট্রোল করে, তাহলে সেটা একমাত্র এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা এই অ্যাগ্রোফরেস্ট্রি কম্বিনেশনেই সম্ভব, তাই না? তাহলে আমরা এখানে অনেকগুলো হাইপোথিসিস আছে, এই হাইপোথিসিস গুলো আমাকে ধরো যে এক্সপ্লেইন করতে হবে, আর যদি আমি সেটাকে প্রপারলি এক্সপ্লেইন করতে পারি তাহলে আমি বুঝবো যে প্রত্যেকটা হাইপোথিসিস হচ্ছে প্রুফ, তাই না? যেমন এগুলাকে বলা হয় তোমার সয়েল অ্যাগ্রোফরেস্ট্রি রিলেটেড হাইপোথিসিস টু ফর কনজার্ভিং সয়েল ফার্টিলিটি অর সয়েল কনজারভেশন। যেমন নাম্বার ওয়ান বলা হচ্ছে যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম ক্যান রিডিউস সয়েল ইরোশন। কিভাবে রিডিউস করে? থ্রো কন্ট্রোল অফ রান অফ অ্যান্ড সারফেস ফ্লো। এই দুইটার মাধ্যমে সয়েলের ইরোশনকে কোনো একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম চেক দেয়। এন্ড অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম ইটসেলফ এটাকে চেক দেয় না, তার কম্পোনেন্ট গুলার দ্বারা দেয়, তাই না? কম্পোনেন্ট গুলা কি? তার ট্রি আছে, ক্রপ আছে, লাইভ স্টক আছে। এখন এই কম্পোনেন্ট গুলার যে প্লান্ট পার্টস আছে বা যে লিভিং পার্টস আছে, সেই পার্টস গুলার মাধ্যমে এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম সয়েলের ইরোশনকে চেক দেয়। তাহলে এটাকে যদি আমরা এক্সপ্লেইন করতে যাই তাহলে আমরা এক্সপ্লেইন করতে পারবো না? লাইভ স্টক কিভাবে চেক দেয়? সেটা ধরো যে লাইভ স্টকের যে ড্রপিংস তার মাধ্যমে বা তার যে অ্যাক্সেসরিজ আছে সেগুলোর মাধ্যমে সে সয়েলের অর্গানিক ম্যাটার, যেটা অর্গানিক ম্যাটারকে তোমার ইমপ্রুভ করে। আর আমরা জানি যে সয়েলে যদি অর্গানিক ম্যাটার থাকে, যে সয়েলে অর্গানিক ম্যাটার যত বেশি সেই সয়েলের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি তত বেশি। অর্থাৎ অর্গানিক ম্যাটার যদি থাকে তোমার রান অফ যেটা সেটা কম হবে, কারণ অর্গানিক ম্যাটার সয়েলের মধ্যে থাকলে তোমার ইনফিল্ট্রেশন হবে বেশি, আর ইনফিল্ট্রেশন যদি বেশি হয় তাহলে রান অফ হবে কম। অর্থাৎ সারফেস ফ্লো যেটা আমরা কে বলি, যে সারফেসের উপর দিয়ে পানি গড়িয়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু কম হবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যদি বলি যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের মাধ্যমে বা অ্যাগ্রোফরেস্ট্রির মাধ্যমে আমরা কাভার অ্যাপ্রোচ বা ব্যারিয়ার অ্যাপ্রোচ তৈরি করে তার মাধ্যমে আমরা সয়েলের যে ইরোশন আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? এবং তার মাধ্যমে সয়েলের কনজারভেশন হয়। এবং এই জিনিসটা যদি আমরা এক্সপ্লেইন করতে পারি, তাই না? And কিভাবে ব্যারিয়ার অ্যাপ্রোচ কাভার অ্যাপ্রোচ তৈরি হয় সেগুলো তো আমি বলছি, তাই না? And সেই জিনিসগুলোর কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে এবং সেই কনসেপ্ট দিয়ে কিন্তু তোমরা এই নাম্বার ওয়ান যে হাইপোথিসিস আছে সেটাকে কিন্তু তোমরা এক্সপ্লেইন করতে পারবা বা প্রুফ করতে পারবা। ওকে? আরে মুস্তাকিম, ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। মুস্তাকিম, একটু বলো, ক্লাসে আছি তো। হ্যাঁ। ও আচ্ছা, দুবাউরা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের 11টায় তো মিটিং আছে, ওই মিটিং এ কি আমি করব, বলবো? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না না, তোমার তো ওইটা যেহেতু রিলেটিভস ওইটা আগে আর কি, পরে আমরা আমরা তো এদিক দিয়ে আসি, দেখবো ইনশাল্লাহ। তুমি চিন্তা করো না, তুমি তাহলে ওইদিকে কাজ শেষ করে তারপরে আসো আস্তে ধীরে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা মুস্তাকিম, ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেন হাইপোথিসিস 2 তে বলছে যে ইট ক্যান প্রিভেন্ট ফিজিক্যাল ড্যামেজ এন্ড নিউট্রিয়েন্ট লস বাই মিটিগেটিং উইন্ড এরোশন, তাই না? তাহলে এই ওয়াইন্ড ইরোশন যেটা আছে সেটাকে মিনিমাইজ করি কিভাবে? টু প্রিভেন্ট ফিজিক্যাল ড্যামেজ এন্ড নিউট্রিয়েন্ট লস। এন্ড অ্যাগ্রোফরেস্ট্রির যে সমস্ত সিস্টেম আছে সেই সিস্টেমগুলোর মাধ্যমে সয়েলের যে ফিজিক্যাল যে লস হয় বা ড্যামেজ হয় যেটা, সেটা অর্থাৎ থ্রু উইন্ড ইরোশন সেটাকে প্রিভেন্ট করে, তাই না? And কিভাবে করে সেটা আমরা কিন্তু বলছি যে আহ, ধরো যে যদি কোনো একটা জায়গায় হয় তোমার, যেটাকে আমরা বলছিলাম যে ড্রাই সয়েল বা ডেসিকেট সয়েল, অর্থাৎ যেটা সাধারণত তোমার এই যে ডেজার্ট এরিয়া বা সেমি এরিড রিজিয়ন, সে জায়গায় কিন্তু খুব ভালনারেবল ফর ওয়াইন্ড ইরোশন। কারণ সেখানে দেখা যায় যদি তোমার এই 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 প্লেস গুলাতে যদি থাকে তোমার ভেজিটেশন থাকে, তাহলে সেখানে সয়েলের যে ব্লোন যেটা, সেই ব্লোনটা কম হবে, তাই না?
আর যদিও একটা জায়গায় তোমার ভেজিটেশন যদি থাকে তাহলে এমনিতে আমরা বলছি যে সয়েলের ওই জায়গাগুলোর মাইক্রোক্লাইমেটিক যে সমস্ত প্রপার্টিজ অর্থাৎ সয়েলের টেম্পারেচার বা হিউমিডিটি তোমার ব্লোন হয় বেশি, তাই না, কম্পেয়ার টু সিল্ট অর ক্লে সয়েল, তাই না? তাহলে উপর থেকে যদি তোমার এই ওয়াইন ডিলিউশনের মাধ্যমে কোন একটা সয়েলের যদি তার এই সারফেস সয়েল যদি তোমার ব্লোন হয়ে যায় তাহলে সেই সয়েলটা, এই তোমরা কথা বলতেছো কেন? তাহলে সেই সয়েলের কিন্তু তোমার হবে বেশি, এই ইরোশন বেশি হবে মানে স্পেসিফিক্যালি তোমার এই ওয়াইন ইরোশন বেশি হবে, তাহলে ওই সয়েলটা খুব তাড়াতাড়ি তোমার ডিগ্রেডেড হবে, তাই না? তাহলে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের মাধ্যমে এখন আমরা প্রুফ করব যে এই ওয়াইন ডিলুশনকে আমরা চেক দিতে পারি। গাছপালা যদি থাকে তাহলে আমরা বলছি যে ব্যারিয়ার অ্যাপ্রোচ বা কাভার অ্যাপ্রোচ বা অন্য কোনো সিস্টেম, আরো তো পটেনশিয়াল সিস্টেমের কথা বা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিসের কথা আমরা বলছি। তাহলে ওই ডেজার্ট এরিয়ার জন্য যে সমস্ত সুইটেবল অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম সেগুলার ডিজাইনিং এর মাধ্যমে আমরা কোনো একটা সয়েলের যে ফিজিক্যাল ড্যামেজ বা এর মাধ্যমে যে নিউট্রিয়েন্ট লস হয় সেটাকে আমরা মিটিগেট করতে পারি। The number 3 হচ্ছে agroforestry can maintain a high organic matter content and soil fauna. আমার মনে হয় যে এগুলা খুব সিম্পল বিষয়, এগুলো আমি এক্সপ্লেইন করতে চাই না। Then nitrogen fixing trees can sustainably increase nitrogen inputs to agroforestry. এটা আমি গতকালকে বলছি এবং সেটা সম্ভব agroforestry সিস্টেমের মাধ্যমে। জাস্ট যখন তুমি স্পিসিস গুলা সিলেক্ট করবা, তোমাদের স্পিসিস সিলেকশন চ্যাপ্টার পড়ানো হয়েছে, সেই স্পিসিস সিলেকশনে তুমি যখন এই সুইটেবল কম্বিনেশন তৈরি করবা বা যেটাকে আমরা বলি যে কি বলে যে কম্পাটিবিলিটি, মানে স্পিসিস কম্পাটিবিলিটি যখন তুমি তৈরি করবা ডিজাইনিং এর মাধ্যমে, তখন তুমি এই জায়গাতে স্পেসিফিক তুমি লিগুমিনেসির যে সমস্ত স্পিসিস আছে বা ট্রি আছে সেগুলো তুমি সিলেক্ট করবা, কারণ তোমার তো স্পিসিস সিলেকশনের সুযোগ আছে, তাই না? সেই সুযোগটা তুমি নিয়ে সেখানে যদি এই নাইট্রোজেন ফিক্সিং ট্রি স্পিসিস বা লিগুম জাতীয় স্পিসিস সিলেক্ট করো, তাহলে তার মাধ্যমে তুমি ওই জমিতে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ নাইট্রোজেন তুমি এখানে অ্যাড করতে পারবা, এবং সেটা একমাত্র এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের মাধ্যমে সম্ভব, এবং তার মাধ্যমে আমরা সয়েলের ফার্টিলিটি অ্যাজ ওয়েল এজ সয়েলকে আমরা কনজার্ভ করতে পারি। Then agroforestry trees can promote availability to phosphorus through mycorrhizal symbiotic system, যেটা আমি গতকালকে বলছি যে মাইক্রোরাইজা ইটস এ ফাঙ্গাল রুট, তাই না? এবং মাইক্রোরাইজা হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলছি যে অ্যাক্টোমাইক্রোরাইজা এন্ড অ্যানাদার ওয়ান ইজ এন্ডোমাইক্রোরাইজা, এবং সেটা সেক্ষেত্রে আমরা বলছি যে জেনারেলি অ্যাক্টোমাইক্রোরাইজা গুলি আসলে ট্রির সাথে অ্যাসোসিয়েশন তৈরি করে, আবার আমরা এটাও বলছি যে অনেক ক্ষেত্রে এন্ডোমাইক্রোরাইজাও করে, তাই না? এনি প্রবলেম? তাহলে এই যে মাইক্রোরাইজা, এখন সেই মাইক্রোরাইজাটা অ্যাসোসিয়েশন তৈরি করতে গেলে তার তার সাথে ট্রির সাথে সে অ্যাসোসিয়েশন তৈরি করবে, এখন অ্যাসোসিয়েশনের জন্য তার সাথে একটা নেটওয়ার্ক সেখানে তৈরি করতে হবে, তাই না? সেই নেটওয়ার্কটা তৈরি করে, অর্থাৎ মাইক্রোরাইজার আমরা যেটাকে বলছিলাম যে ওই ফাঙ্গাল রুটের যে থাকে, যেটাকে আমরা বলি যে হোস্টোরিয়া বা এই মাইসিলিয়া, সরি, এই মাইসিলিয়ার মাধ্যমে সে ট্রির যে রুটের একেবারে যে টিপ, যেটা আমরা বলি যে রুট টিপ, ওই রুট টিপে এই মাইসিলিয়া দ্বারা সে ওই জায়গাতে ইনসার্ট হয়, ইনসার্ট হওয়ার পরে সেখানে একটা কানেক্টিভিটি তৈরি হয়, এবং এই কানেক্টিভিটির মাধ্যমে সেখানে উভয়ের মধ্যে ইন্টারাকশন হয়, এবং এই ইন্টারাকশনটার আমরা নাম দিচ্ছি হলো মিউচুয়ালিজম, অর্থাৎ দুইজনই সেখানে বেনিফিটেড হয়। তাহলে বেনিফিটেড হইতে গেলে সেটাকে আমরা বলি যে গিভ এন্ড টেক ওয়ে, মাইক্রোরাইজা ট্রি থেকে কিছু নেয়, আবার ট্রি মাইক্রোরাইজা থেকে কিছু পায়। এখন মাইক্রোরাইজা সে তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এজন্য সে তার বেঁচে থাকার জন্য ওয়াটার, তারপরে তোমার কার্বোহাইড্রেট, এই বিষয়গুলো সে এই ট্রি রুট থেকে, অর্থাৎ ট্রি থেকে সে এই বিষয়গুলো আপটেক করে। আর বিনিময়ে মাইক্রোরাইজার যে রুট আছে, অর্থাৎ যেটা হচ্ছে আসলে কি মাইসিলিয়া, এই মাইসিলিয়ার মাধ্যমেই তো সে তোমার তার হয়, এই যে ভেজিটেটিভ গ্রোথ হয়। তাহলে এই যে এই মাইসিলিয়াল যে রুট, এই রুটের মাধ্যমে সে ওই সয়েল থেকে নেয় হলো তোমার এই যে মেইনলি ফসফরাস। তাহলে এই ফসফরাসটা তখন, যেহেতু এটা একটা কানেক্টিভিটি, অতএব এই ফসফরাসটা আসলে ট্রি রুট দ্বারা চলে যায় হলো ট্রির যে আপার পোর্শন, অর্থাৎ তার যেখানে খাবার তৈরি হয় সেই জায়গাতে। তাহলে সে বিনিময়ে কিছু মাইক্রোরাইজা কিছু নিচ্ছে আর মাইক্রোরাইজা কিছু দিচ্ছে ট্রিকে, এই জন্য এটাকে আমরা বলছি যে মিউচুয়ালিজম। তাহলে কোন একটা জায়গায়, এটা বলার উদ্দেশ্য হলো যে এটা সব ট্রির সাথে কিন্তু এই অ্যাসোসিয়েশন হয় না, কিছু স্পেসিফিক
অর্ডারে ট্রি আছে বা ফ্যামিলি ট্রি আছে, সাধারণত ওই ট্রি স্পিসিস গুলোর সাথেই অ্যাসোসিয়েশনটা হয়, তাই না? তাহলে এই এটার এটা এটার উদ্দেশ্য হলো যে একমাত্র অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে বা অ্যাগ্রোফরেস্ট্রিতে এরকম কিছু ট্রি স্পিসিস আছে, যদি আমরা এটা আমার ফিল্ডে ক্রপল্যান্ডে চুজ করি তাহলে সেটা সম্ভব এই অ্যাসোসিয়েশনটার পাওয়ার বা সেখান থেকে যে বেনিফিট, সেই বেনিফিটটা পাওয়ার। আর কোন একটা সয়েলে যদি তোমার দেখা যায় যে ফসফরাসের অ্যাবান্ডেন্সি বা ট্রি রুট যতটুকু জায়গা পর্যন্ত তোমার এক্সটেন্ডেড, এন্ড সেই জায়গাতে ধরো যে ফসফরাসের লিমিটেশন যদি থাকে এবং সেই ট্রিটা যদি হয় তোমার এরকম এই এই ওই অ্যাক্টোমাইকোরাইজাল অ্যাসোসিয়েটেড ট্রি, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে সেই অ্যাসোসিয়েশনটা তৈরি হবে এবং তার এই ফসফরাসের যে লিমিটেশন, অর্থাৎ এমন হতে পারে যে বাউন্ডারির ভিতরে হয়তো তোমার ফসফরাসের খুব লিমিটেশন, কিন্তু দেখা যায় যে ট্রি রুটের যে রাইজোস্ফেরিক জোন আছে, এই জোনের বাইরে হয়তো প্রচুর তোমার ইয়ে আছে, ফসফরাস আছে। তাহলে এই অ্যাসোসিয়েশন হইলেই একমাত্র সম্ভব যে আহ, সেই আহ, তার রাইজোস্ফেরিক জোনের বাইরে যে ফসফরাসটা আছে, সেই ফসফরাসটা সে আপটেক করতে পারে তখন। ওকে, তাহলে এটার মাধ্যমে বা এই অ্যাগ্রোফরেস্ট্রি ট্রি স্পিসিসের মাধ্যমে এই এই কোন একটা সয়েলের ফসফরাসের যে অ্যাবান্ডেন্সি, সেটা হয়তো বা অনেকাংশে তোমার করা যায়, এই মেকআপ করা যায়। তাহলে সেটা একমাত্র এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা তুমি যখন তোমার জমিতে এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম তৈরি করবা বা ট্রি প্লান্ট করবা, তখনই একমাত্র সম্ভব সেই বেনিফিটটা পাওয়ার। তার বলা হচ্ছে যে ইট ক্যান ইনক্রিজ দ্য জেনারেল নিউট্রিয়েন্ট লেভেল ইন দ্য টপ সেল বাই রিট্রাইভাল অফ নিউট্রিয়েন্ট ফ্রম লোয়ার সেল হরাইজন এন্ড ডেপোজিটেড ডেব্রিজ অন সারফেস, যেটাকে আমরা গতকালকে বলছিলাম যে নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্ট। আমি এটাতে আর ডিসকাস করব না। নাম্বার 7 হাইপোথেসিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটাকে বলা হচ্ছে যে অ্যাগ্রোফরেস্ট্রি ক্যান লিড টু মোর ক্লোজড নিউট্রিয়েন্ট সাইক্লিং দ্যান এগ্রিকালচার এন্ড হ্যান্স টু মোর এফিশিয়েন্ট ইউজ অফ নিউট্রিয়েন্টস। ওকে, আমরা আমাদের যে কমন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বা কমন যে এগ্রিকালচারাল সিস্টেম, সেটাকে আমরা বলি যে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মানে হলো যে তুমি যে সমস্ত ইনপুট আছে সেই ইনপুট গুলা তুমি বাহির থেকে নিয়ে আসবা এবং সেই জায়গাতে, অর্থাৎ বাহির থেকে সেখানে সাপ্লাই হবে। অর্থাৎ তোমার ফার্টিলাইজার দরকার, তোমার ধরো যে এই দরকার, ম্যানিউর দরকার, এই বিষয়গুলো তুমি বাহির থেকে নিয়ে আসবা এবং বাহির থেকে এনে সেখানে অ্যাড করবা। ওকে, এটাকে বলা হয় তোমার ওপেন সিস্টেম। আর যদি ক্লোজ সিস্টেম হয় তাহলে সেই জিনিসগুলো তোমার ওই সিস্টেমের ভিতরেই তোমার সেগুলো জেনারেট হতে হবে। এখন আমরা যে কমন এগ্রিকালচারাল প্র্যাকটিস করি, সেখানে ধরো রাইস বা পালস অথবা মাস্টার্ড বা আরো যে সমস্ত এগ্রিকালচার ক্রপ আছে, সেখানে কিন্তু এই সুযোগটা খুবই কম। কারণ রাইস করলে দেখা যায় যে আমাদের বাহির থেকে সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড, তারপরে তোমার আহ, আহ, কি বলে এটাকে, ম্যানিওর, এগুলো সব কিন্তু আমরা বাহির থেকে নিয়ে অ্যাড করি ওই জমিতে, তাই না? আর যদি সেটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম হয় তাহলে সেই জায়গাতে কিন্তু কিছু আমরা সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারি। যেমন আমার ধরো যে নাইট্রোজেন দরকার, এখন নাইট্রোজেনের পরিবর্তে নাইট্রোজেন আমরা বলতেছি যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম হচ্ছে ক্লোজড, অর্থাৎ আমরা সেখানে ডিসকারেজ করি যে বাইরে থেকে তুমি যে নিউট্রিয়েন্ট নিয়ে এসে সেখানে অ্যাড করা বা ফার্টিলাইজার অ্যাড করা। তাহলে উপায় কি? যে ক্লোজ সিস্টেম বলতে আমরা বুঝি যে সেখানে ভেতর থেকে এগুলো জেনারেট হবে। জেনারেট কিভাবে করব? যে আমার রাইসের জন্য আমার ইউরিয়া দরকার, আমার নাইট্রোজেন দরকার, তাহলে আমি ওই নাইট্রোজেন মানে করতে পারে, ফিক্স করতে পারে এরকম ট্রি স্পিসিস যদি আমি চুজ করি, তাহলে সেখানে একটা ওয়ে আছে আমার এই নাইট্রোজেনের যে রিকোয়ারমেন্ট সেটাকে কিছুটা হলেও ফুলফিল করার, তাই না? তারপরে ট্রির যে সমস্ত ডেব্রিজ আছে, অর্থাৎ লিফ বলি আমরা বা টেন্ডার টুইগ বা রুট ডেব্রিজ, যে এই বিষয়গুলা যদি আমরা ধরো যে ক্রপ কাল্টিভেট করার আগে এগুলা যদি আমরা কেটে জমিতে ইনকর্পোরেট করে দেই, তাহলে হয়তো সয়েলে কিছু অর্গানিক ম্যাটার রিপ্লেনিশ হবে এবং তার মাধ্যমে নিউট্রিয়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা হয়তো কিছু ফুলফিল হবে, তাই না? তাহলে এই 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 পয়েন্ট অফ ভিউতে কিন্তু আমরা বলি যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম যেটা, এটা হচ্ছে তোমার ক্লোজ সিস্টেম। আর আমাদের যে এগ্রিকালচারাল সিস্টেম, আদার্স এগ্রিকালচারাল যে সমস্ত প্র্যাকটিস আমরা করে থাকি, অর্থাৎ মনোক্রপিং যেটাকে আমরা বলি বা ইন্টারক্রপিং অথবা মাল্টিপল ক্রপিং, অল দিজ আর ওপেন সিস্টেম, তাই না? ধরো রাইস ফিল্ড, এখানে কিন্তু তোমার বাইরে থেকে ভিতর থেকে তোমার নিউট্রিয়েন্ট তোমার জেনারেট করার কোনো সুযোগ নাই। কিন্তু অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে তোমার যেহেতু ট্রি স্পিসিস আছে, অর্থাৎ ওখান থেকে তুমি ইচ্ছা করলেই তোমার স্পিসিস সিলেকশনের মাধ্যমে কিন্তু
সেখানে ভিতরে তুমি ওই নাইট্রোজেন বলো, ফসফরাস বলো বা পটাশিয়াম বা আদার্স যে সমস্ত নিউট্রিয়েন্ট, সেগুলো কিন্তু আমরা কিছুটা হলেও আমরা জেনারেট করতে পারি। এই জন্য এই সিস্টেমটাকে আমরা বলি যে ক্লোজড সিস্টেম। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হাইপোথেসিস। এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে মোর এফিশিয়েন্ট ইউজ অফ নিউট্রিয়েন্টস। এবং সেখানে আমরা দেখছি, গতকালকে আমরা বলছি যে আমি যদি ধরো জমিতে আমি ফার্টিলাইজার দিলাম এবং সেটা যদি আমার মনোক্রপিং হয়, তাহলে ধরো যে ক্রপ যেটা অ্যাভেলেবল ফর্মে আসবে, সেখান থেকে ক্রপ কিছু আপটেক করে আর বাকিটা বিভিন্ন ভাবে লস হয়। এবং যেটা লস যেটা হয় সেটা কিন্তু টোটাল লস। আমাদের নেক্সট যে আহ, ইয়ে আছে, লেকচার আছে, সেখানে আমি দেখাবো। সেটাকে আমরা বলি যে টোটাল লস এই এগ্রিকালচারাল যে সমস্ত আমরা কমন প্র্যাকটিস করি সেখানে। আর যদি সেটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম হয়, তাহলে আমি গতকালকে তোমাদের একটা পিকচার দেখাইছিলাম যে ক্রপের একটা জোন আছে, আর একটা জোনকে আমরা বলতেছি যে ট্রি জোন, তাই না? তাহলে ক্রপ জোন দেখা যাচ্ছে যে ক্রপের যে রুট, এটা একটা সার্টেন লেয়ার পর্যন্ত তোমার সয়েলের এটা কিন্তু এক্সটেন্ডেড, তাই না? তাহলে আমরা নিউট্রিয়েন্ট দিচ্ছি, এই নিউট্রিয়েন্টের কিছু তোমার এই যে লিচিং বা পার্কুলেশন হচ্ছে, অর্থাৎ ভার্টিক্যালি কিছু লস হয়ে যাচ্ছে, তাই না? এবং যেই নিউট্রিয়েন্টটা তোমার এই রাইস সিস্টেমে যেটা লস হচ্ছে, এটা টোটাল লস। আর সেখানে রাইসের সাথে যদি তোমার ট্রি থাকে, তাহলে হয়তো ক্রপের জন্য সেটা লস, কিন্তু নিচের দিকে আমরা বলছি যে ট্রি রুট গুলো এমন ভাবে বিস্তৃতি থাকে যে সেটা আমি যদি উপর থেকে কোনো একটা জিনিস ফেলে দেই আর এখানে যদি আমি জাল একটা নেট বিছিয়ে রাখি, তাহলে আমার প্রথমে এসে এটা স্ট্রাইক হবে নেটের মধ্যে। এটা কিন্তু অনেকটা ওই রকম, যে যে নিউট্রিয়েন্টটা উপর থেকে যে বা লিচিং এর মাধ্যমে লস হচ্ছে, সেটা ক্রপের জন্য লস, কিন্তু সেটা ট্রির রুটের মধ্যে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ট্রি রুট সেগুলোকে ক্যাচ করবে, ক্যাচ করে এগুলো আপটেকের মাধ্যমে সে আবার উপরের দিকে ঠেলে দিচ্ছে তার পাতায়। সেখান থেকে আবার তোমার এই যে লিফ ফলিং এর মাধ্যমে সেটা সারফেসে আসে সেখানে। এই যে বিষয়টা, এটা কিন্তু তোমার এই কমন এগ্রিকালচারাল যে সমস্ত প্র্যাকটিস, সেখানে কিন্তু সেটা হচ্ছে না। এজন্য এটাকে বলা হচ্ছে যে এখানে নিউট্রিয়েন্ট গুলো এফিসিয়েন্টলি তোমার ইউজ হয়। যেহেতু আমি সয়েলের বিভিন্ন লেয়ারের স্পিসিস সেখানে সিলেক্ট করতে পারি, এই জন্য সেখানে এই নিউট্রিয়েন্টের যে ইউজ, সেটাও তোমার মোর এফিসিয়েন্ট দেন agricultural system. Then number 8, decomposition of leaf litter and prunings can sustainably contribute to maintenance of soil fertility. আমার মনে হয় এগুলো তোমরা বুঝো। Tree roots can uptake nutrients which would otherwise be lost by leaching, যেটাকে আমরা বলছি যে নিউট্রিয়েন্ট পাম্প, আর একটা হচ্ছে যে তোমার সেফটি নেট। Number 10, it can be employed for rehabilitation of degraded land, including impoverished farmland, for example, salt or over-exploited cultivated land. আমরা এই যে অ্যাসিডিফিকেশন এন্ড স্যালাইনাইজেশন, দুইটা জিনিস আমরা মনে হয় একদিন একটু ডিসকাস করছিলাম। সেখানে কোনো একটা সয়েল যদি তোমার পিএইচ অল্টার হয়ে সেটা যদি অ্যাসিডিক বা সডিক কন্ডিশন হয়, সেখানে কিন্তু আমরা এই ট্রি প্লান্টেশনের মাধ্যমে ওই অ্যাসিডিক ল্যান্ড বা অ্যাসিডিক সয়েল অথবা সডিক ল্যান্ড বা সডিক সয়েলটাকে আমরা কিন্তু, যেটাকে আমরা বলি যে ডিগ্রেডেড ল্যান্ড বা ডিগ্রেডেড সয়েল, সেই সয়েলটাকে কিন্তু আমরা রিস্টোর করতে পারি বা রিক্লেম করতে পারি। এটা একমাত্র এই অ্যাগ্রোফরেস্ট্রির যে স্পিসিস আছে সেগুলোর দ্বারাই সম্ভব। Then it can re-establish a sound physical structure of soil through mitigating desiccation and flooding, improve a simple কথাবার্তা। Then হচ্ছে যে trees can clean soil for natural or man-made soil toxin। সেটা আমরা এই যে ইরোশন পড়ানোর সময় একটা জিনিস দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা, যেটাকে আমরা বলছিলাম যে ড্রাই ডিপোজিশন। সেখানে যে সমস্ত ডাস্ট বা সেগুলা কিন্তু দেখা যায় যে ট্রি লিফে সেগুলো অ্যাকুমুলেট হয়। এখন এগুলা যদি তোমার ব্লোন হয়, ব্লোন হলে ধরো আজকে গতকালকে রাত্রে আমি পত্রিকায় দেখলাম যে ঢাকা হচ্ছে তোমার 4th সম্ভবত পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? তাহলে আবার কখনো কখনো ধরো যে ফার্স্ট হয়, কয়েকদিন আগে ঢাকা ছিল তোমার এই দূষিত নগরীর মধ্যে প্রথম, তাই না? তাহলে কারণ কি? কারণ ঢাকায় হয়তো এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর তো সেখানে আছেই, যেগুলো এনভায়রনমেন্টের জন্য আসলে পলিউশন। কিন্তু যেই পলিউশন সেখানে হচ্ছে এখন, সেইগুলা ক্লিন করার জন্য আসলে কোনো উপায় আছে কিনা। এখন সেখানে ন্যাচারাল ক্লিনার হচ্ছে তোমার ভেজিটেশন। এখন ঢাকায় আমরা কম বেশি সবাই যাই, দেখি যে ঢাকার ভেজিটেশনের আসলে কি অবস্থা, তাই না? তাহলে একটা জায়গায় যদি তোমার ভেজিটেশন থাকে, তাই না,
ধরো ফরেস্ট বা প্লান্টেশন বা ভেজিটেশন আমরা যাই বলি না কেন, and সেখানে দেখা যায় যে তোমার অনেক কিন্তু ইয়ে আছে, যে টক্সিন আছে বা টক্সিক কেমিক্যাল, যেগুলো আসলে ট্রি কিন্তু আহ, দেখা যায় যে বিভিন্ন ভাবে সেই জিনিসগুলা তোমার আপটেক করে, তাই না? আর আপটেক যদি না করতো তাহলে কিন্তু সয়েলের কনজারভেশন হতো না। এখন আমরা বলতেছি যে সয়েলের যে কনজারভেশন সেটাকে আমরা অ্যাভয়েড, সয়েলের যে টক্সিসিটি সেটাকে আমরা অ্যাভয়েড করব, তাই না? এন্ড অ্যাভয়েডটা আমরা কি দিয়ে করব? অ্যাগ্রোফরেস্ট্রির যে কম্পোনেন্ট, সেখানে আমরা লাইভ স্টক দিয়ে তো আর অ্যাভয়েড করতে পারবো না। তাহলে আমাদের কাছে যে কম্পোনেন্ট আছে ট্রি বা উডি পেরেনিয়াল, এখন সেটার প্লান্টিং এর মাধ্যমে আমরা কোনো একটা সয়েলকে ধরো যে টক্সিসিটিটা অ্যাভয়েড করব। এখন সয়েলের টক্সিসিটি বলতে আমরা আসলে কি বুঝি? তো সয়েলের যে সমস্ত হেভি মেটাল আছে সেগুলো যদি সয়েলের সাথে মিক্সিং হয়, দিস ইজ সয়েল টক্সিসিটি। এখন সেই জিনিসটা আমরা ট্রি প্লান্টেশনের মাধ্যমে অ্যাভয়েড করা, তাই না? এখন সেইগুলোর সোর্স কি আসলে? সেগুলো আসে ইন্ডাস্ট্রি থেকে, সেগুলো আসতেছে তোমার আরবানাইজেশন থেকে, তাই না? বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বা কোনো একটা রিজিয়ন যোগ বা এলাকা যদি তোমার আরবানাইজেশন যদি ওখানে গড়ে ওঠে, তাহলে আমরা দেখি বা সেটেলমেন্ট যদি হয়, সেই অনেকগুলা আহ, বিষয় থেকে তোমার সেখানে ওই সয়েলটা তোমার হয়, মানে টক্সিক হয়, সেখানে হেভি মেটাল সয়েলের মধ্যে অ্যাড হয়। তাহলে ওখানে যদি পর্যাপ্ত পরিমাণে ভেজিটেশন থাকে, তাহলে দেখা যায় যে সেই জিনিসটা আহ, কারণ ট্রি সেই জিনিসগুলো হয়তো আপটেক করে সেই কেমিক্যাল গুলা বা সেই হেভি মেটাল গুলা। এই জন্য তোমরা হয়তো জানো যে আহ, আমাদের দেশে এখন যে সমস্ত হচ্ছে তোমার এই যে এক্সপোর্ট জোন, যেগুলোকে আমরা বলি যে আহ, বলে গেলাম কিনা, ইপিজেড, তাই না? যে ইপিজেড, সেগুলোতে দেখবা যে গভর্নমেন্টের কিন্তু এখন একটা নতুন একটা রোল আছে ইপিজেড এর, যে ওখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি হবে, শুধু ইপিজেড না, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে যে বিশেষ করে গার্মেন্ট বা নিটিং বা ডাইং যে সমস্ত ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি করতে গেলে তোমাকে ইন্ডাস্ট্রির যে এরিয়া থাকবে তার 20% তোমার কিন্তু ভেজিটেটিভ কাভারেজ থাকতে হবে। অর্থাৎ তুমি একটা ইন্ডাস্ট্রি করবা, সেখানে ধরো 1 একর জায়গায়, সেখানে তোমাকে 0.2 একর জায়গায় সেখানে গাছপালা লাগাইতেই হবে, মানে ভেজিটেশন থাকতেই হবে সেই জায়গাতে। এবং তখন আমরা সেই ইন্ডাস্ট্রিটাকে আমরা বলতেছি যে গ্রিন ইন্ডাস্ট্রি। এবং তোমরা হয়তো জানো যে বাংলাদেশে দেখবা যে প্রতি বছরই কিন্তু এই এই গ্রিন ইন্ডাস্ট্রির এরকম নতুন নতুন হয়, র্যাঙ্কিং হয়, এবং সেখানে দেখবা যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিন্তু আমাদের দেশের অনেক ইন্ডাস্ট্রি সেই জায়গাতে তোমার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ জায়গা করে নেয়। এবং আহ, গত বছরও এরকম মানে প্রথম 25-এর ভিতরে খুব সম্ভবত বাংলাদেশের অনেকগুলো ইন্ডাস্ট্রি ছিল। এবং আমি জানি না এই বছর নাকি এর আগের বছর কোন একটা ইন্ডাস্ট্রি আমাদের দেশে মনে হয় গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে ফার্স্ট হয়েছিল আর কি ওয়ার্ল্ডে। তাহলে এবং এটা কিন্তু ওয়ার্ল্ডে যারা বায়ার আছে, বায়ারদের যে অর্গানাইজেশন অর্থাৎ আংটার যেটা, সে আংটার্ডের কিন্তু এটাও একটা রিকোয়ারমেন্ট। এন্ড তোমার ইন্ডাস্ট্রি থেকে সে প্রোডাক্ট কিনবে, সেখানে যদি তোমার ওই 20% যদি গ্রিন কাভারেজ না থাকে, তাহলে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমি ওই ইন্ডাস্ট্রি থেকে প্রোডাক্ট কিনবো না, বিশেষ করে গার্মেন্টস বা নিট ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে আহ, সেটারও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে এই এই যে এইগুলা এখন সেটা একমাত্র এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা এই ট্রি সিস্টেমে, ট্রি প্লান্টেশনের মাধ্যমে কিন্তু সম্ভব। এখন আমরা জমিতে ধরো যে ফার্টিলাইজার দিচ্ছি, আমরা জমিতে ক্রপ প্রোডাকশনের জন্য সেখানে বিভিন্ন ধরনের পেস্টিসাইড আমরা অ্যাপ্লাই করতেছি, তাই না? And সেইগুলোর কিন্তু আলটিমেটলি গিয়ে মিশতেছে কোথায়? সয়েলের মধ্যে, তাই না? সয়েল থেকে হয়তো ওয়াটার বডিতে যাচ্ছে। তাহলে সেই জায়গাতে যদি আমরা প্লান্টেশন বা গাছপালা যদি লাগাই, তাহলে তার মাধ্যমে আমরা ওই সয়েলটাকে কিন্তু এই টক্সিসিটির হাত থেকে রক্ষা করতে পারবো। তো এই এই 12টা হচ্ছে আমাদের এই এই যেগুলোকে আমরা বলছি যে হাইপোথিসিস, এবং প্রত্যেকটা হাইপোথিসিসে কিন্তু অ্যাগ্রোফরেস্ট্রি অ্যাসপেক্টে আমরা কিন্তু প্রুফ করতে পারবো, তাই না? নাকি? ওকে, তাহলে আমাদের সেকেন্ড যে টপিক সেটাকে আমরা বলছি যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এটা হচ্ছে আসলে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমাদের অ্যাটমসফেরিক যে সমস্ত নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন গুলোকে আমরা অ্যামোনিয়াতে কনভার্ট করি। এবং সেখানে একটা এনজাইম সেখানে ফ্যাসিলিটেটর বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যেটাকে বলে তোমার নাইট্রোজেনেজ এনজাইম বা নাইট্রোজেনেজ একটা ভেক্টর। ওকে, তাহলে দিস ইজ প্রসেস। এবং এই প্রসেসের মাধ্যমে অ্যাটমসফেরিক নাইট্রোজেন যেটা আছে সেটাকে আমরা অ্যামোনিয়াতে কনভার্ট করবো। আর আমরা জানি যে NH3 ফর্ম যেটা, সেটাই হচ্ছে আসলে প্লান্টের জন্য অ্যাভেলেবল ফর্ম, তাই না? তাহলে সেই ফর্মে নিয়ে আসতে গেলে আহ, আহ, সেখানে আহ, এই প্রসেসে একটা এনজাইম কাজ করে, যেটাকে আমরা বলছি যে নাইট্রোজেনেস এনজাইম। এটা আসলে একটা ব্যাকটেরিয়া।
এবং এটার যে প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে যে আমার এই অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন আছে, সেখানে ধরো তোমার এটা যখন তোমার ওই যে ওয়াটারের সংস্পর্শে আসে তখন ওয়াটারটা সেখানে হয় ডিসপার্স হয়ে সেখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, তাই না? তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা মিলে হচ্ছে তোমার এই অ্যামোনিয়া। ওকে। এবং এদের দুইটা ওয়েতে এই বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন হয়, একটাকে আমরা বলি যে সিম্বায়োটিক প্রসেস, আর একটা হচ্ছে তোমার নন সিম্বায়োটিক প্রসেস। ওকে। তাহলে আমার মাথার উপরে ধরো যে অ্যাটমসফিয়ার এবং সেখানে এই নাইট্রোজেন ভেসে বেড়াচ্ছে, এখন সেই বাতাস থেকে সেই নাইট্রোজেনটা নিতে হবে। এখন নেয়ার জন্য আমার সেখানে ক্যাটালিস্ট হচ্ছে নাইট্রোজেনেস এনজাইম বা নাইট্রোজেন জাতীয় ব্যাকটেরিয়া। আর আমার আরেকটা মিডিয়া দরকার, যেটা সেটাকে কি বলে এটাকে ডিপোজিট করবে বা স্টোর করবে, তাই না, কোন একটা ফরমেশনের মাধ্যমে। তাহলে আমার অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে যদি হয় তাহলে আমি সেখানে ধরো যে গাছপালা, তাহলে গাছপালা বলতে আমরা সেখানে আমরা হয়তো জানি যে লিগুম স্পিসিস বলতেই আমরা বুঝি যে লিগুমিনেসির যে সমস্ত স্পিসিস, সেই স্পিসিস গুলা। এবং সেখানে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে আমরা যদি সেখানে ট্রি ইনকর্পোরেট করি, তাই না, লিগুম জাতীয় যে সমস্ত ট্রি, তাহলে আমার ট্রি আর আমার বাতাস থেকে সেটা যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটাকে সেই এই নাইট্রোজেনেজ এনজাইমের মাধ্যমে সেটাকে কনভার্ট করে সে তার যে রুট সিস্টেম আছে ওই রুট সিস্টেমে সেটাকে স্টোর করবে। এবং সেটা আমরা দেখি যে তার রুট গুলা তখন বিভিন্ন জায়গায় এরকম গলের মতো কিছু স্ট্রাকচার হয়, যেটাকে আমরা বলি যে নডিউল। এবং এই নডিউলটা কিন্তু ডিকম্পোজেবল, এবং এটা যখনই তোমার ডিকম্পোজ হয় তখনই সয়েলের মধ্যে ওই নাইট্রোজেনটা অ্যাড হয়, তাই না? আর তখনই ওই সয়েলের ফার্টিলিটিটা ইমপ্রুভ হয়। আর সয়েলের ফার্টিলিটি ইমপ্রুভ হওয়া মানেই হলো আমরা সেটাকে বলছি যে সয়েলের কনজারভেশন। এবং সেটা সেখানে ইন্টারেস্টিং হলো যে তোমার যদি লিগুমিনেসি স্পিসিস থাকে, ধরো ট্রি যতদিন আছে ততদিন কিন্তু এই বিষয়গুলো হইতেই থাকবে, তখন এটাকে আমরা বলতে পারি যে এটা একটা সাস্টেনেবল সিস্টেম, তাই না? তাহলে সেটা কি এই লিগুম ছাড়া আরো যে সমস্ত স্পিসিস আছে সেক্ষেত্রে হয় কিনা? ওকে। যদি লিগুমের ক্ষেত্রে হয় তখন সেটাকে আমরা বলি যে সিম্বায়োটিক ফিক্সেশন। আর যদি তোমার আরেকটা সিস্টেমকে আমরা বলছি যে নন সিম্বায়োটিক ফিক্সেশন, সেটা হচ্ছে যারা নন লিগুমের মধ্যে এরকম কিছু এক্সেপশনাল কিছু স্পিসিস আছে যারা এই অ্যাসোসিয়েশন তৈরি করে। তারা আহ, আহ, তখন ওই অ্যাসোসিয়েশনটাকে আমরা বলি যে নন সিম্বায়োটিক ফিক্সেশন। এবং সেখানে লিগুমের সাথে হচ্ছে যেটা অর্থাৎ লিগুমিনেসি ট্রি, ধরো লিগুমিনেসি ট্রি আমাদের কি আছে, যেমন কালো করই, সাদা করই, তারপরে আকাশমণি, গ্লিরিসিডিয়া, মিনজিরি। তাহলে সেখানে নাইট্রোজেনেস যে এনজাইম বা ব্যাক্টর, যেটার এক্সাম্পল হচ্ছে তোমার এখানে দেওয়া আছে যে রাইজোবিয়াম। আবার নন সিম্বায়োটিক ফিক্সেশন অর্থাৎ নন লিগুম স্পিসিজের সাথে তখন অ্যাসোসিয়েশন হবে। তাহলে নন লিগুম হচ্ছে এই লিগুমিনেসি বাদ দিয়ে অন্য যে সমস্ত ফ্যামিলির স্পিসিস, অল দিজ আর নন লিগুম। তাহলে ওই ফিক্সেশন বা ওই অ্যাসোসিয়েশনটা তখন আমরা বলি যে নন সিম্বায়োটিক ফিক্সেশন বা নন সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। তাহলে লিগুম ছাড়া অনেক স্পিসিস আছে, তাই না, আম জাম কাঁঠাল তাল নারিকেল আমরা যাই বলি সবই হচ্ছে নন লিগুম, কিন্তু সবাই কিন্তু সেখানে ওই ফিক্সেশন তৈরি করতে পারে না। সেখানে একমাত্র কিছু সিলেক্টিভ স্পিসিস আছে, তার মধ্যে একটা হচ্ছে কেজুয়ারিনা। তোমরা হয়তো জানো যে এটার কমন নেম হচ্ছে জাউ বা কেজুয়ারিনা বলি আমরা। তাহলে এই কেজুয়ারিনা আরেকটা স্পিসিস আছে, বা আছে তোমার এলো কেজুয়ারিনা, এরকম কিছু স্পিসিস আছে। তাহলে সেখানেও একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে আসলে ফ্রাঙ্কিয়া নট রাইজোবিয়া, না, তখন ওই সিস্টেমটাকে আমরা বলি যে নন সিম্বায়োটিক ফিক্সেশন। তাহলে তুমি সিম্বায়োটিক ফিক্সেশন বা অ্যাসোসিয়েশন বলো অথবা নন সিম্বায়োটিক ফিক্সেশন বা অ্যাসোসিয়েশন, সেখানে কিন্তু এই দুই ক্ষেত্রেই তোমার প্লান্ট হচ্ছে রেসপন্সিবল। যদি প্লান্ট না থাকে তাহলে কিন্তু এই সিম্বায়োটিক ফিক্সেশন বা নন সিম্বায়োটিক ফিক্সেশন হবে না। কারণ এগুলা স্টোর হয় কোথায়, এই নাইট্রোজেন গুলা সমস্ত প্রক্রিয়াই ঘটে তোমার এই ট্রি রুটে, তাই না? এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখি যে সেটা কিন্তু ট্রির যে স্টেম আছে বা তার যে গ্রিন পার্ট সে জায়গাতে হতে পারে, তবে মেইনলি এটা হয় হলো ট্রির রুট সিস্টেমে বা প্লান্টের রুট সিস্টেমে, তাই না? তাহলে যেই প্লান্ট গুলা তোমার সিম্বায়োটিক ফিক্সেশনে রেসপন্সিবল সেই প্লান্ট গুলাকে আমরা বলি যে রাইজোবিয়াল প্লান্ট। ওকে। তাহলে সেটার যদি আমরা এক্সাম্পল দেই, সেটার আমরা এক্সাম্পল দিলাম যে গ্লিরিসিডিয়া, তারপরে মিনজিরি, তোমার ইপিলিপিল, এই প্লান্ট গুলা। তখন এই সিম্বায়োটিক ফিক্সেশনে যে প্লান্ট গুলা
রেসপন্সিবল, তাই না? সেই প্লান্টগুলোকে আমরা বলতেছি যে রাইজোবিয়াল প্লান্ট। আর নন সিম্বায়োটিক ফিক্সেশনে যে প্লান্টগুলো রেসপন্সিবল সেগুলোকে বলা হয় তোমার অ্যাক্টিনোরাইজাল প্লান্ট, খুব সম্ভবত। হ্যাঁ, অ্যাক্টিনোরাইজাল প্লান্ট। ওকে, তাহলে অ্যাক্টিনোরাইজাল প্লান্ট বলতে আমরা বুঝি যে এরা হচ্ছে নন সিম্বায়োটিক বা নন লেগুমিনাস প্লান্ট স্পিসিস, বাট দে ক্যান ফিক্স নাইট্রোজেন উইথ দ্য হেল্প অফ অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস ইজ এ কাইন্ড অফ টাইপ অফ ব্যাকটেরিয়া, তোমরা জানো, এবং সেটার স্পিসিস যেটা সেটা হচ্ছে তোমার ফ্রাঙ্কিয়া। তখন ওই প্লান্টটাকে বলা হয় অ্যাক্টিনোরাইজাল প্লান্ট এবং ওই অ্যাসোসিয়েশনটাকে বলা হয় নন সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। এখন এখানে আরেকটা আছে তোমার, এই রাইজোবিয়াম। তোমরা হয়তো জানো যে রাইজোবিয়াম হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলি যে ফাস্ট গ্রোয়িং, আরেকটা হচ্ছে তোমার স্লো গ্রোয়িং। স্লো গ্রোয়িং যেমন ব্রাডি রাইজোবিয়াম, এটা খুব স্লো গ্রোয়িং একটা রাইজোবিয়াম। আর রাইজোবিয়ামের অনেক স্পিসিস আছে এই জেনাসের, সবগুলাই হচ্ছে তোমার ফাস্ট গ্রোয়িং স্পিসিস। এখন যেগুলা তোমার এই রাইজোবিয়াল প্লান্টের সাথে খুব র্যাপিডলি তোমার এই প্রক্রিয়াটা সম্পন্ন করে, তখন সেই সেই ইয়াটা হচ্ছে তোমার ফাস্ট গ্রোয়িং রাইজোবিয়াম। আর যেগুলো তোমার স্লো গ্রোয়িং সেটা হচ্ছে তোমার ব্রাডি রাইজোবিয়াম। কি, আরে তুমি এটা ওইদিকে রাখো না, ওইদিকে রাখা যাও, তোমার তো আমি ভিতরে ঢুকতে বলি নাই, তাই না? আর তুমি ওর ভিতরে নিয়ে আসছো কেন? এটা তো অফিসেই রাখতে পারতা। রাইজোবিয়ামের এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, দেখো। তারপরে তোমার ব্রাডি স্যার রাইজোবিয়ামেরও। হ্যাঁ, কিছু বলছো তোমরা? স্যার হ্যাঁ, স্যার যে আকাশমণির কি স্যার অনেকগুলো স্পেসিস আছে? হ্যাঁ, আকাশমণি না আসলে, আকাশমণি তো একটাই, এটা হচ্ছে একাশিয়া। একাশিয়া। একাশিয়া হলো জেনাস, এই স্যার জেনাসের একাশিয়া এটা অনেক আসলে। স্পিসিস আছে, অনেক স্পিসিস। জি স্যার। আমাদের দেশে যেটা কমন সেটা আমরা ওই আকাশমণি, তারপরে তোমার একাশিয়া হাইব্রিড, তারপরে তোমার এই যে মেনজিয়াম, আহ একাশিয়া নাইলোটিকা অর্থাৎ যেটা হচ্ছে তোমার বাবলা, তারপরে একাশিয়া অরিকোলিফর্মিস হচ্ছে আকাশমণি, ঠিক আছে। মেনজিয়াম যেটা, এটা হচ্ছে একাশিয়া মেনজিয়াম। তারপরে তোমার একাশিয়া স্পিসিস যেটা, ওইটা হচ্ছে তোমার ওই যে হাইব্রিড যেটা আমরা বলি আকাশমণি বা একাশিয়া হাইব্রিড। তারপরে একাশিয়া সেনেগাল আছে, সেনেগালটা সাধারণত আফ্রিকাতে খুব কমন আর কি। ওকে, তারপরে এই যে একাশিয়া আলবিদা, জি আলবিদা স্যার। ওইটাও কিন্তু তোমার ওই যে সেমি এরিড বা এরিড রিজিয়নের স্পিসিস। আমাদের দেশে হয়তো এটা খুব মানে ইয়া না, ফ্রিকুয়েন্ট স্পিসিস না বা ফ্যামিলিয়ার স্পিসিস না। আর একাশিয়া মেয়ান্সি ওইটাও আহ, ওই এরিড রিজিয়ন বা ওইরকম ট্রপিক্যাল রিজিয়নের স্পিসিস। আমরা তো নিজেদেরকে আসলে খুব যে বেশি ট্রপিক্যাল কান্ট্রি এটাও আমরা বলতে পারি না, তাই না? কারণ ট্রপিক্যাল হলে সেখানে জি টেম্পারেচার স্যার। দেখা যায়, ধরো যে আফ্রিকান কান্ট্রি গুলো সেখানে অ্যারাউন্ড 50-র মতো টেম্পারেচার থাকে তোমার। আমাদের তো টেম্পারেচার এত না। তাহলে এই একটাকে আমরা বলছি যে ফাস্ট গ্রোয়িং রাইজোবিয়াম, আর একটা হচ্ছে তোমার স্লো গ্রোয়িং। ওকে, তাহলে অ্যাক্টিনোরাইজার এখানেও কিন্তু অনেক এক্সাম্পল আছে, দেখো এলনাস। এলনাস আমাদের দেশে এটা কমন স্পিসিস না, আমাদের যেটা কমন সেটা হচ্ছে তোমার ক্যাজুয়ারিনা। ওকে, কোরাইরা এটা আমাদের দেশে আছে। এলো ক্যাজুয়ারিনা, এটা ক্যাজুয়ারিনারই একটা, কিন্তু এটা আলাদা একটা জেনাস। ওকে, এর মধ্যে তোমার ক্যাজুয়ারিনা একুইসিটিফোলিয়া যেটা, সেটা আমাদের দেশে কমন। ভার্টিসিলাটা এটা আমাদের কমন না। আহ, আমাদের দেশে আরেকটা স্পিসিস হয় ক্যাজুয়ারিনার, ওটা হচ্ছে তোমার ক্যাজুয়ারিনা লিটোরালিস। এলো ক্যাজুয়ারিনা লিটোরালিস এটা আমাদের দেশে না, কিন্তু ক্যাজুয়ারিনাটা আমাদের কমন। কোরাইরাও আছে কিছু, কিন্তু ক্যাজুয়ারিনা হচ্ছে মেইন স্পিসিস আসলে, আহ, যেটাকে আমরা বলছি যে অ্যাক্টিনোরাইজাল প্লান্ট। ওকে, এবং এটার কিছু এক্সাম্পল দেয়া আছে, দেখো এই যে তারা কি পরিমাণ নাইট্রোজেন ফিক্স করে পার ইয়ারে। ওকে, এখন সেটাকে যদি আমরা ইউরিয়াতে কনভার্ট করি এই নাইট্রোজেনটা, তাহলে সেটার কিন্তু একটা পাওয়া যাবে, দেখো এখানে আমাদের আহ, যেমন লিউসেনা লিউকোসেফালা অর্থাৎ যেটা হচ্ছে ইপিলিপিল, সেটা তোমার 100 থেকে 500 কেজি নাইট্রোজেন ফিক্স করতে পারে পার হেক্টর ল্যান্ডে পার ইয়ারে, তাই না? এন্ড সেটাকে যদি তুমি ইউরিয়াতে কনভার্ট করো তাহলে হয়তো অ্যারাউন্ড
কত 50 থেকে 50 না, নাকি আরো বেশি হবে? 100 কেজিতে হচ্ছে 46 কেজি নাইট্রোজেন, তাহলে কি আরো বেশি হওয়ার কথা, তাই না? তাহলে হয়তো ইউরিয়াতে যদি আমরা কনভার্ট করি তাহলে হয়তো তার ডাবল হবে, তাই না? এটা ডিপেন্ড করে আসলে সয়েল টাইপের উপরে। যেমন সেজবানিয়া রস্ট্রাটা অথবা গ্লিরিসিডিয়া, দেখো গ্লিরিসিডিয়া কম, কিন্তু যদি আমরা দেখি যে মান্দার যেটা ইরাইথ্রিনা পপিজিয়ানা, ইভেন আমরা যদি ক্যাজুয়ারিনা দেখি, ক্যাজুয়ারিনা ইকুইসিটিফোলিয়া, সেটাও কিন্তু রিমার্কেবল, তাই না? তাহলে এই হলো মোটামুটি আমাদের এই লেকচার 35। আমি দ্রুত আরেকটা লেকচারে যাই, যেটা হচ্ছে তোমার লেকচার 36। 36 গেলে কি করতে হবে? ওকে, তাহলে আমাদের এই সয়েল ফার্টিলিটি রিলেটেড যে সমস্ত বিষয়, আমার মনে হয় যে সেই বিষয়গুলো থেকে এখন আমরা আরেকটু আপডেট যে বিষয় সেদিকে যাই, এবং সেখানে যে প্রসেস আসলে, কারণ ট্রির ক্ষেত্রে আমরা দেখতেছি যে যে জিনিসগুলো মিসিং হচ্ছে সেগুলো কিন্তু কোনো না কোনো ভাবে ট্রি সেই বিষয়গুলো আপটেক করতেছে, তাই না? যেমন ক্রপের মাধ্যমে আমরা সয়েলের নিচের দিকে যে হরাইজন গুলো আছে, সেই হরাইজনের যে নিউট্রিয়েন্ট আছে সেগুলো কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারতেছি না, তাই না? বা ক্রপ পারে না। আবার আমরা জমিতে যে ফার্টিলাইজার দিচ্ছি সেখানে যে লসটা হচ্ছে এই ক্রপিং সিস্টেমে বা এগ্রিকালচার সিস্টেমে, সেটাকে আমরা বলতেছি যে টোটাল লস। কিন্তু সেটা যদি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম হয়, তাহলে যেই নিউট্রিয়েন্টটা লস হচ্ছে, ট্রি তার রুট সিস্টেমের মাধ্যমে অর্থাৎ সেফটি নেট ফাংশন এবং নিউট্রিয়েন্ট পাম্প ইফেক্টের মাধ্যমে সেই নিউট্রিয়েন্টটাকে সে ক্যাচ করে বা আপটেক করে, এবং সেটাকে আবার তোমার এই ক্রপের জন্য সেটাকে ইউটিলাইজ করতেছে, তাই না? তাহলে আবার নিচের দিকের যে নিউট্রিয়েন্ট, বিশেষ করে নিচের যে হরাইজন গুলা, অর্থাৎ যেটাকে আমরা বলি যে ও এ বি, বি বা সি হরাইজন যেগুলা, সেই জায়গাগুলো কিন্তু এগ্রিকালচারাল সিস্টেমে সেই জায়গাগুলো থাকে তোমার আনটাস্ট, সেখানে স্যার নিউট্রিয়েন্ট থাকে তোমার। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, স্যার স্লাইড দেখা যাচ্ছে না তো। কি বলো? সেটা বাফার করতেছে স্যার। এবার দেখা যায়? না স্যার, ফিল বাফারিং এখন স্যার, এবার এখন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে জি স্যার। এখন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই এই যে নিচের দিকের যে হরাইজন গুলা, অর্থাৎ যেটা হচ্ছে তোমার বি বা সি হরাইজন, এন্ড সেখানে আনইউটিলাইজ যে নিউট্রিয়েন্ট, তাই না, যেটা আমরা এগ্রিকালচারাল সিস্টেমে কখনো আমরা ইউটিলাইজ করতে পারি না, সেই নিউট্রিয়েন্ট গুলা কিন্তু আমরা এগ্রোফরেস্ট্রি সিস্টেম বা এগ্রোফরেস্ট্রি কম্পোনেন্টের মাধ্যমে সেই নিউট্রিয়েন্ট গুলাকে ট্রি রুট কি করে আপটেক করে, এবং আপটেক করে সেখানে তার সিস্টেমের মাধ্যমে সেই এই লিটার ফলের মাধ্যমে সেই নিউট্রিয়েন্ট গুলাকে সারফেস সয়েলে নিয়ে আসে, তাই না? তাহলে এই যে বিষয়টা, এটা ধরো একটা সাইকেল, এই টার্ন ওভারটা কিন্তু তোমার কন্টিনিউ মানে হচ্ছেই সব সময়, তাই না? যদি তোমার ট্রি স্পিসিস থাকে কোনো একটা সয়েলে বা ল্যান্ডে, তাহলে সেখানে এই নিউট্রিয়েন্ট সাইক্লিং হবেই। সেটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের মধ্যে সেই জিনিসটা ধরো যে খুব ভিজিবল, তাই না, বা সেটা কাউন্টেবল, এন্ড সেটা হয়তো এগ্রিকালচার সিস্টেমে বা ক্রপিং সিস্টেমেও হচ্ছে, কিন্তু সেখানে হয়তো বা সেটা খুব ওইরকম মেনশনেবল না, তাই না? তাহলে আমরা এই যে একটা নিউট্রিয়েন্ট সয়েল থেকে প্লান্টে যাচ্ছে, আবার তোমার প্লান্ট থেকে সয়েলে আসতেছে, তাহলে এটাকে বলা হয় আসলে নিউট্রিয়েন্ট সাইক্লিং। এখন সেটা ধরো যে আমার ওই এই মনোক্রপিং সিস্টেমে একরকম, অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে আরেক রকম, আবার আমার যে ফরেস্ট ইকোসিস্টেম সেখানে আরেক রকম। ওকে, এই জন্য আমরা এই তিনটা সিস্টেম পাশাপাশি রেখে সেটার একটা কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করতে পারি ইন রিলেশন টু নিউট্রিয়েন্ট সাইক্লিং। এবং লাস্ট আর একটা টপিক আছে যেটাকে আমরা বলছি যে হাউ ট্রিজ ক্যান ইফেক্ট অন নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম ইন অ্যাগ্রোফরেস্ট্রি। তাহলে আমরা এই জিনিসটা একটু দ্রুত দেখি, আমি এসব কনসেপ্টে যাব না, আমি জাস্ট নিউট্রিয়েন্ট সাইক্লিং বলতে আমরা কি বুঝি এটার দুইটা ডেফিনেশন আমরা দিতে পারি। এটাকে আমরা বলি যে নেরো সেন্সের ডেফিনেশন, আর একটা হচ্ছে ব্রড সেন্স। নেরো সেন্স বলতে আমরা যেটা বুঝি যে কন্টিনিউয়াস ট্রান্সফার অফ নিউট্রিয়েন্টস ফ্রম সয়েল টু প্লান্ট এন্ড ব্যাক টু সয়েল। তো খেয়াল করো যে সয়েল থেকে প্লান্টে যাচ্ছে, প্লান্ট তার লিফকে ই করতেছে তোমার, সরি, আসসালামু আলাইকুম স্যার,
স্যার আমি যে একটা ক্লাসে আছি আর 10 মিনিট। স্যার আমি আসতেছি ক্লাস নিয়ে। জি, স্যার। আচ্ছা স্যার। ভোটার লিস্ট, জি স্যার আপনি করতে পারেন স্যার। আমি ইয়াটা নিয়ে আসি স্যার, ওই যে প্যানেলের ইয়াটা প্রিন্ট দিয়ে। জি স্যার আমি আসতেছি স্যার, আমি এটা ওই যে প্রিন্ট দিয়ে নিয়ে আসছি স্যার, পরে আপনারা যেটা পছন্দ করেন ওইটা ই করবেন। জি স্যার। তাহলে এই যে সয়েল থেকে প্লান্টে যাচ্ছে, আবার প্লান্ট তার পার্টস এর মাধ্যমে সেটা সয়েলে ফিরিয়ে দিচ্ছে, তাই না? সেটা টপ সয়েলে আসে, প্রথম টপ সয়েল থেকে তারপরে যাচ্ছে হলো ডিপ সয়েলে। তাহলে টপ সয়েলে আমার অ্যাসোসিয়েটেড কম্পোনেন্ট হিসেবে ক্রপ আছে, ক্রপ সেটা আপটেক করে। আর বাকিটা তোমার এই যে লস, কোনোভাবে লস হচ্ছে সেখানে, হরাইজন্টাল লস হচ্ছে সেখানে, ভার্টিক্যাল লস হচ্ছে। তাহলে ভার্টিক্যালি যেটা লস হচ্ছে সেটা কিন্তু ট্রি রুট আবার সেই জিনিসটাকে রিট্রাইভ করতেছে, রিট্রাইভ করে আবার সে ইয়ার দিকে পাঠিয়ে দিচ্ছে তার এই মরফোলজিক্যাল সিস্টেমে। সেখান থেকে আবার দিস ইজ কন্টিনিউয়াস প্রসেস। এই জন্য এটাকে বলা হচ্ছে যে কন্টিনিউয়াস ট্রান্সফার অফ নিউট্রিয়েন্টস ফ্রম সয়েল টু প্লান্ট এন্ড ব্যাক টু সয়েল। এবং এই জিনিসটাকে সেখানে ব্রডলি আর একটু ডিফাইন করা আছে, আমার মনে হয় যে সেটা তোমরা পড়লে একটু বুঝতে পারবা। এই হলো নিউট্রিয়েন্ট সাইক্লিং এর একটা একটা রিপ্রেজেন্টেশন। সেখানে অনেকগুলো সোর্স আছে, দেখো সেখানে প্লান্ট একটা সোর্স, অ্যানিমেল একটা সোর্স, সেখানে আমরা যে সমস্ত ফার্টিলাইজার দিচ্ছি সেটাও কিন্তু নিউট্রিয়েন্টের একটা সোর্স। সেখানে অ্যাটমসফিয়ার, এই যে অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটা তোমার এই যে নাইট্রোজেনাস ব্যাকটেরিয়ার মাধ্যমে একটা প্রসেসের মাধ্যমে সেটা সয়েলের যে রুট আছে সেই জায়গাতে স্টোর হচ্ছে, যেটাকে আমরা বলতেছি যে নোডিউল, সেটাও কিন্তু একটা সোর্স। তাহলে যে কোনো নিউট্রিয়েন্টেরই, সেটা ধরো নাইট্রোজেন যদি হয়, আমরা অ্যানিমেলের ড্রপিংস থেকে নাইট্রোজেন পাচ্ছি, প্লান্টের যে সমস্ত পার্টস আছে সেখান থেকে আমরা নাইট্রোজেন পাচ্ছি, আমরা ফার্টিলাইজার দিচ্ছি জমিতে সেখান থেকে আমরা নাইট্রোজেন, ধরো ইউরিয়া ফার্টিলাইজার যদি দিই সেখান থেকে নাইট্রোজেন সয়েলের মধ্যে যাচ্ছে। অ্যাটমসফিয়ার থেকে যে বিএনএফ বা সিম্বায়োটিক বা নন সিম্বায়োটিক প্রসেসের মাধ্যমে সেখানে নাইট্রোজেন প্রডিউস হচ্ছে, তাই না? এই সব যে কোনো নিউট্রিয়েন্টের এরকম অনেকগুলো সোর্স আছে, সেই সবগুলো সোর্স থেকে এই সয়েলের মধ্যে নাইট্রোজেন যাচ্ছে, সেখান থেকে প্লান্ট নিচ্ছে, নিয়ে প্লান্ট তার যে সমস্ত পার্টস আছে সেই পার্টস গুলোর মাধ্যমে সেগুলো কিন্তু আবার ফিরিয়ে দিচ্ছে। এবং সেখানে ভিজিবল যে পার্টস, যেটা হচ্ছে ফ্রুট বা তার যে এই টেন্ডার পার্টস, যেটা আমরা আসলে ই করি ইল্ড বলি, তাই না? সেটা আমরা হারভেস্ট করতেছি, হারভেস্ট করার পরে যেটা থাকে সেটা আবার সয়েলের মধ্যে ডিকম্পোজ হচ্ছে, ডিকম্পোজ হয়ে সেটা কিন্তু আবার তোমার এই আহ, আহ, তার ওই যে মরফোলজিতে যাচ্ছে, তাই না? সয়েলের মধ্যে যদি আমরা কোনো ক্রপ গ্রো করি সেখানে গ্রোথ হচ্ছে, সেটা আবার কোনো না কোনো ভাবে সেটা কিন্তু আবার সয়েলের মধ্যে আসতেছে। এখন তার মাঝখানে কিছু বিষয় সেখানে হচ্ছে, যেমন সেখানে ইন্টারাপশন বলতে সেখানে তোমার রেইনফল একটা ইন্টারাপ্ট করতেছে, কারণ সেখানে রেইনফলের মাধ্যমে বা ইরিগেশন ওয়াটারের মাধ্যমে সেখানে রান অফ হচ্ছে, সেখানে ইরিগেশন হয়। তারপরে তোমার সেখানে আহ আহ, এই যে ইরিগেশনের মাধ্যমে তোমার সয়েলে যে সমস্ত ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে, যদি সয়েলটা স্যাচুরেটেড হয় তাহলে সেই ক্যাটায়ন বা রেডিকেল গুলা তোমার অ্যাভেলেবল ফর্মে আসে, মানে ডিটাচড হয়ে যায়, অ্যাভেলেবল না, সেটা ডিটাচড হয়। এবং সেগুলা তখন দেখা যায় যে তোমার ওয়াশ আউট হয় সয়েল থেকে ড্রেনেজ ওয়াটারের মাধ্যমে। তাহলে এই জিনিসগুলোকে চেক দেওয়ার জন্য আমরা সেখানে যদি ট্রি প্লান্টেশন করি তাহলে আমার রান অফ যেটা সেটা কন্ট্রোল হচ্ছে, তার মাধ্যমে ইরোশনকে আমরা চেক দিতে পারি, বা ড্রেনেজের মাধ্যমে যে নিউট্রিয়েন্ট বা যে ক্যাটায়ন বা অ্যানায়ন গুলো তোমার ওয়াশ আউট হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা চেক দিতে পারি। তাহলে এই সব কিছু মিলেই আসলে আসলে এই নিউট্রিয়েন্ট সাইক্লিং, এবং এটাকে আমরা বলছি যে একটা কন্টিনিউয়াস ট্রান্সফার বা কন্টিনিউয়াস একটা সাইক্লিং। অর্থাৎ তোমার যে এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের মধ্যে প্রতিনিয়ত কিন্তু এই বিষয়গুলো ঘটতেছে, তাই না? তাহলে এই যে আমাদের 3 ধরনের ইকোসিস্টেম আছে, যেটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে আমাদের এই যে কমন এগ্রিকালচারাল সিস্টেম। আর আমরা এখন যেটা নিয়ে আসলে কথা বলতেছি এটা হচ্ছে আমার ডান পাশের যে সিস্টেম, যেটা আমরা বলছি যে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। আর আমাদের আরেকটা ন্যাচারাল সিস্টেম আছে সাধারণত, যেটা আমাদের ধরো সুন্দরবন, হিল ফরেস্ট, আমাদের দেশে যদি আমরা এক্সাম্পল দিই শাল ফরেস্ট, যেটা হচ্ছে আমাদের ফরেস্ট ইকোসিস্টেম। এখন 3টা সিস্টেমের আসলে কম্পোনেন্ট কি? যদি আমরা কমন এগ্রিকালচারাল সিস্টেম বলি তাহলে সেখানে আমাদের কম্পোনেন্ট হচ্ছে অনলি ক্রপস, তাই না? যেটা আমরা খাচ্ছি যে ক্রপ গুলো, সেই ক্রপ গুলাই কিন্তু আমরা এই কমন এগ্রিকালচারাল সিস্টেমে করে থাকি। সেখানে আমাদের স্টেপল ক্রপ যেমন আছে, সেখানে আমাদের গ্রেইন আছে, সেখানে আমাদের ভেজিটেবলস আছে। আর যদি আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বলি সেখানে ক্রপের সাথে আমি আরেকটা কম্পোনেন্ট সেই জায়গাতে আমি আমি আর্টিফিশিয়ালি সেখানে প্লান্টিং করতেছি, সেটা হচ্ছে ট্রি, তাই না? বা আমার চুজ করার সুযোগ আছে সেখানে আমি আমার এই 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 যে আমার এই এগ্রিকালচারাল সিস্টেম,
সেই জায়গাতে আমি ট্রি কম্পোনেন্ট যেটা আছে বা আমার উডি পেরেনিয়াল সেটাকে আমি ইন্ট্রোডিউস করতেছি, তখন আমি সেটাকে বলতেছি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। তাহলে আরেকটা সিস্টেম আমার যেটাকে আমরা বলছি যে ফরেস্ট সিস্টেম, এন্ড ফরেস্ট সিস্টেমের মেইন কম্পোনেন্ট হচ্ছে আসলে ট্রি। এখন ট্রি ছাড়া সেখানে অনেক ধরনের আরো অনেক ধরনের, যেহেতু ইকোসিস্টেম সেখানে অনেক কম্পোনেন্ট আছে, সেখানে তোমার শ্রাবস আছে, সেখানে হার্ব আছে, অনেক ধরনের কম্পোনেন্ট, কিন্তু সেখানে মেনশনেবল যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ট্রি। তাহলে আমি এখানে দুইটা সিস্টেমের মধ্যে ট্রি হচ্ছে কমন, আবার দুইটা সিস্টেমের মধ্যে ক্রপ কমন, তাই না? আবার একটা সিস্টেমের মধ্যে ট্রি নাই, তাই না? তাহলে এই হলো আমার তিনটা সিস্টেম। এখন তিনটা সিস্টেমের মধ্যে এগ্রিকালচারাল সিস্টেমটাকে আমরা বলছি যে এটা হচ্ছে ক্রপ প্রোডাকশন, এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। আর অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম এটা ক্লোজ সিস্টেম। ইভেন ফরেস্ট সিস্টেম সেটাও কিন্তু ক্লোজড, কারণ আমরা সুন্দরবনে কিন্তু কখনো ফার্টিলাইজার দেই না, বা আমার হিল ফরেস্টে আমি কখনো ফার্টিলাইজার অ্যাপ্লাই করি না এই গাছের ফার্টিলিটির জন্য বা সয়েলের রিস্টোরিং এর জন্য বা সয়েলের ফার্টিলিটির জন্য। তাহলে মাঝখানেরটা হচ্ছে ওপেন আর দুই পাশে হচ্ছে তোমার ক্লোজড। তাহলে আমরা ক্লোজ সিস্টেমের বাই ডেফিনেশন আমরা বলছি যে ক্লোজ সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে নিউট্রিয়েন্ট গুলো আসলে ভিতর থেকেই রিজেনারেট হয়। যেমন ফরেস্ট ইকোসিস্টেমে এটা ভিতর থেকে নিউট্রিয়েন্ট রিজেনারেট হচ্ছে, এই যে গাছের পাতা এখানে সারফেসে পড়তেছে, সেটা ডিকম্পোজ হচ্ছে ব্যাকটেরিয়া বা সয়েল মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে, সেখানে সেখান থেকে নিউট্রিয়েন্ট রিলিজ হচ্ছে, নিউট্রিয়েন্ট গাছ নিচ্ছে, এইভাবেই তো হচ্ছে, তাই না? অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে জেনারেলি তাই হওয়ার কথা। আর এগ্রিকালচারাল সিস্টেমে আমরা বেশি পরিমাণে ফার্টিলাইজার অ্যাড করতেছি, সেখানে যত ধরনের টেকনোলজি আছে সব টেকনোলজি আমরা এই জায়গাতে অ্যাপ্লাই করি, ইমপ্লিমেন্ট করি, তাই না? আর এগুলো ছাড়া এখানে আর নিউট্রিয়েন্টের সোর্স কি? আমার সব জায়গাতেই কিন্তু রেইন ওয়াটার যেটা সেটা নিউট্রিয়েন্টের একটা সোর্স। বা এখানে ধরো যে এই ফরেস্ট ইকোসিস্টেমে এখানে বিভিন্ন ধরনের ট্রি আছে, সেখানে একটোমাইক্রোজাল ট্রি আছে, সিম্বায়োটিক বা নন সিম্বায়োটিক ট্রি আছে, তার মাধ্যমে কিন্তু নিউট্রিয়েন্ট সেখানে অ্যাড হয়। অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে এই সুযোগ আছে, আমরা অ্যাড করতে পারি, কিন্তু এগ্রিকালচারাল সিস্টেমে কিন্তু আমার সেই সুযোগ নাই অ্যাড করার, তাই না? কারণ এখানে শুধুমাত্র ক্রপ আছে, এখানে ট্রি নাই, অতএব এখানে কিন্তু তোমার ওই যে ট্রির মাধ্যমে যে নাইট্রোজেন ফিক্সেশন সেটা কিন্তু এই জায়গাতে হবে না, তাই না? তাহলে আমরা যদি নিউট্রিয়েন্টের সোর্স দেখি, সেখানে অনেকগুলো সোর্স আছে নিউট্রিয়েন্টের তিনটা সিস্টেমে, তাই না? আবার আমরা যদি নিউট্রিয়েন্টের লস দেখি, ধরো সেই লস গুলা কি? ধরো এখানে আমরা নিউট্রিয়েন্ট দিচ্ছি, সেখানে ভোলাটিলাইজেশন হবে, সেখানে পার্কুলেশন হচ্ছে, লিচিং হচ্ছে কমন এগ্রিকালচারাল সিস্টেমে, তাহলে এগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট লস। এটা কিন্তু তোমার এগ্রোফরেস্ট্রি সিস্টেমেও কিন্তু এই বিষয়গুলো হচ্ছে, কারণ যেই নিউট্রিয়েন্ট গুলো পাতা থেকে আসতেছে সেখানেও কিন্তু তোমার ওই যে নাইট্রোজেন তো আমি ধরে রাখতে পারবো না, সেখানে ড্রেনেজ, সেখানে বৃষ্টি হলে সেখানে নিউট্রিয়েন্টের হবে সারফেস ফ্লোর মাধ্যমে, সেখানে ইরোশন কিছু না কিছু তো হবে, তাই না? আবার ফরেস্ট ইকোসিস্টেমও সেম, তাই না? কিন্তু আমরা যদি পার্সেন্টেজ দেখি, তাহলে সেখানে এই এগ্রিকালচারাল সিস্টেমে বা কমন এগ্রিকালচার সিস্টেমে নিউট্রিয়েন্টের লস বেশি, কিন্তু অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে হয়তো কম্পারেটিভলি কম। আবার যদি আমরা দেখি এই যে ফরেস্ট ইকোসিস্টেমে, সেখানে হয়তো আরো বেশি কম, তাই না? নাকি এই জায়গাতে হচ্ছে নিউট্রিয়েন্ট লিচিংটা হচ্ছে সবচেয়ে বেশি এগ্রিকালচারাল সিস্টেমে, অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে তোমার কম। আবার যদি আমরা ফরেস্ট ইকোসিস্টেম বলি, তাহলে এখানে বলা হচ্ছে যে লাইট লিচিং। কারণ কি? এখন দেখো যে এইখানে লিচিং এর মাধ্যমে যে নিউট্রিয়েন্টটা লস হচ্ছে, এটাকে আমরা বলতেছি যে এগ্রিকালচারাল সিস্টেমে এটা হচ্ছে তোমার টোটাল লস। আর অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে ক্রপের কাছ থেকে যেটা তোমার লস হচ্ছে, সেটা কিন্তু ট্রি তার রুট দ্বারা কিন্তু সেই নিউট্রিয়েন্টটা আবার আপটেক করতেছে। তেমনি ফরেস্ট ইকোসিস্টেমে কিন্তু সেম, হয়তো তোমার সারফেস থেকে কোনো ভাবে হয়তো সেই নিউট্রিয়েন্টটা তোমার লিচিং বা পার্কুলেশনের মাধ্যমে এই যে ভার্টিক্যালি লস হচ্ছে, কিন্তু ট্রি রুট কিন্তু সেটাকে আবার আপটেক করবে, তাই না? তাহলে আমরা সেই চিন্তা থেকে যদি বলি যে নিউট্রিয়েন্ট রিসাইক্লিং, এই নিউট্রিয়েন্ট রিসাইক্লিং এর সুযোগটা তোমার এগ্রিকালচারাল সিস্টেমে কিন্তু কম, অর্থাৎ আমার রাইস সিস্টেম বলি বা অন্য যে কোনো ক্রপিং সিস্টেম আমি বলি, সেটা কিন্তু এই জায়গাতে কম। কিন্তু আমি যদি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বলি, তাহলে কম্পারেটিভলি এই জায়গাতে বেশি, আর যদি আমি ফরেস্ট ইকোসিস্টেম বলি সেখানে আরো বেশি। এজন্য তুমি দেখো একেবারে নিচের দিকে বলা আছে যে এগ্রিকালচারাল সিস্টেমে যে হেভি লস, অর্থাৎ এখানে কিন্তু আসলেই লস, বেশি লস হচ্ছে এখানে। আবার যদি আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বলি, কারণ এখানে তো আমি বাইরে থেকে দিচ্ছি কম, তাহলে আমার লিটল লসটাও কিন্তু কম। আবার যেহেতু এখানে আরেকটা কম্পোনেন্ট আছে, অতএব যেটা লস হচ্ছে সেটা কিন্তু সে আবার আপটেক করতেছে, তেমনি ফরেস্ট ইকোসিস্টেমও সেম। ওকে, সেখানে এটা কি নিউট্রিয়েন্ট সাইক্লিং এর উপরে ট্রির ইফেক্ট।
আমার মনে হয় যে এগুলা তোমরা ওই শীট দেখলেই এগুলা পারবা। নাইট্রোজেন স্যার সাইকেল। হ্যাঁ, স্যার লিথোস্ফিয়ার বলতে কি সয়েল প্রোফাইলের বেডরক রিজিয়নটা বুঝিয়েছে নাকি সয়েল সারফেসে কোনো রক? এটা লিথোস্ফিয়ার তো হলো তোমার ইয়ের অ্যাটমসফিয়ারের একটা পার্ট, তোমরা হয়তো জানো এগুলা, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি বলে যেন, আয়োনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার। তোমরা এই অ্যাটমসফিয়ারের যদি কম্পোজিশন দেখো সেখানে দেখবা। ওকে, তারপরে ফসফরাস সাইক্লিং কিভাবে হয়, আমরা বলছি যে মাইক্রোরাজা বা একটু মাইক্রোরাজাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু ফসফরাস সাইক্লিং হয়, আর নাইট্রোজেন সাইক্লিং হয় তোমার বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে। এবং লাস্ট যেটা, এটাকে আমরা বলছি যে পটাশিয়াম সাইক্লিং। এখন ধরো যে ট্রি তার রুট সিস্টেম দ্বারা সয়েল থেকে সে পটাশিয়াম নিচ্ছে, এই পটাশিয়ামটার ডিপোজিশন হচ্ছে কোথায় বা ফিক্সেশন হচ্ছে কোথায়? এখন ধরো একটা টিম্বার ট্রি, এখন সেখান থেকে আমরা ইল্ড হিসেবে কি পাবো? টিম্বার, তাই না? এখন যদি তোমার সয়েলের মধ্যে, সয়েলটা যদি ফার্টাইল না হয় বা নিউট্রিয়েন্ট যদি না থাকে, তাহলে তো গাছের গ্রোথ হবে না। আর আলটিমেট গ্রোথটা আমরা দেখবো কোথায়? যে গাছটা যখন মোটা হবে, অর্থাৎ টিম্বার যখন অ্যাকুমুলেশন হবে, সেটাই হচ্ছে তার গ্রোথ, যদি সেটা ফ্রুট বিয়ারিং স্পিসিস না হয়। তাহলে সে নাইট্রোজেন নিচ্ছে বেঁচে থাকার জন্য, ফসফরাস নিচ্ছে, পটাশিয়াম নিচ্ছে। পটাশিয়ামের যে রিফ্লেকশন, সেটা হচ্ছে আসলে কি টিম্বার। কারণ আমরা জানি যে এই টিম্বার যদি আমরা পুরাই, তাহলে সেখান থেকে আমরা পাবো হলো অ্যাশ, আর এই অ্যাশের মধ্যে পটাশিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, তাই না? এই জন্য দেখবা যে ছাই, ছাই বলতে আমরা বুঝি যে এটা হচ্ছে ক্ষার, বলি না আমরা নাকি? এই জন্য ছাই দিয়ে দেখবা যে অনেকে দাঁত মাজেন, এটা যদি অ্যাসিডের পরিমাণ বেশি হইতো তাহলে কি তুমি ওইটা দিয়ে দাঁত মাজতে পারতা? কখনো না। তাহলে এই যে পটাশিয়ামের যে অ্যাকুমুলেশন, সেটা সাধারণত হয় হলো গাছের যে বোল, ওই জায়গাতে। বোলের মধ্যেই তো থাকে হলো টিম্বার, তাই না? ডালপালায় তো টিম্বার কম, গাছের যে স্টেম সেটাই তো আসলে বোলের মেইন পার্টস বা মেইন বডি। তাহলে এই যে উড, এই বোলটা যদি আমরা পোড়াই, তাহলে এটা কি হবে? ধরো মাটি থেকে পটাশিয়ামটা গাছ তার রুট সিস্টেম দ্বারা সেই পটাশিয়াম সয়েল থেকে সে আপটেক করছে, আপটেক করে ফটোসিনথেসিসের মাধ্যমে সে ফুড মেটেরিয়াল তৈরি করছে, এবং সেটার অ্যাকুমুলেশন হচ্ছে গিয়ে কোথায়? বোল বা স্টেমে। এখন সেটাকে যদি আমি আবার সয়েলে নিয়ে আসতে চাই, অর্থাৎ রিসাইক্লিং যদি করতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে ওই বোলটা পুরাইতে হবে, বা গাছের যে সমস্ত ডেব্রিজ আছে সেগুলোকে আমার পুরাইতে হবে। তাহলে পুরাইলে সেটার এন্ড প্রোডাক্ট কি? অ্যাশ। এখন সেই অ্যাশটা যদি আমি সয়েলের মধ্যে অ্যাড করে দেই, তাহলে আমার সেই সেই অ্যাশের মাধ্যমে আমার সেই পটাশিয়ামটা আবার সয়েলের মধ্যে অ্যাড হলো, কারণ পটাশিয়ামটা রিসাইক্লিং হলো না? তাহলে পটাশিয়াম যদি এটা নিউট্রিয়েন্ট হয়, তাহলে এটাও তো কাইন্ড অফ নিউট্রিয়েন্ট রিসাইক্লিং বা নিউট্রিয়েন্ট সাইক্লিং। সেই পুরানোর মাধ্যমে সেটা সয়েলে যাবে, সেখান থেকে আবার প্লান্ট নিবে, সেটা কোনো ক্রপ হতে পারে, সেটা ট্রি হতে পারে, যে কোনো না কোনো ভাবে সেটা আবার কিন্তু সয়েলের মধ্যে আসবে। এখন ট্রির, এখন সেটা যদি তুমি ধরো ফার্নিচার হিসেবে ট্রিটা ইউজ করে নিলা, কিন্তু কোনো না কোনো সময় তো তোমার সে ফার্নিচারটা ধরো যেই হবে, ডিকে হবে, তাই না? নষ্ট বা নষ্ট হবে। তাহলে সেই ফার্নিচারটা এক সময় কিন্তু তুমি কি করবা? সেটাকে কোনো না কোনো ভাবে সেটা রিসাইকেল হবেই, তাই না? আলটিমেটলি সেখানে সেটা তুমি পুরাবাই নাকি? তাহলে পুরাইলে সেটা কিন্তু সয়েলের মধ্যে আসবে অ্যাশ হিসেবে, আসলে সেটা কিন্তু রিসাইক্লিং হবেই, তাই না? তাহলে এই যদি আমরা এই পটাশিয়ামের রিসাইক্লিং বলি, এই জন্য এখানে বলছে যে পটাশিয়াম ইন উড অ্যাশ, এবং উড অ্যাশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পটাশিয়াম, 5 to 10%। এবং এটা এই যে এই গাছের ডালপালা যদি তুমি পোড়াও সেগুলা, এবং সেগুলো এই বার্নিং এর মাধ্যমে পটাশিয়ামটা সয়েলের মধ্যে ইনকর্পোরেট হয় বা অ্যাকুমুলেট হয়। এখন আমার এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে কিন্তু এটার সুযোগ আছে, যে গাছের যে সমস্ত ডালপালা, এগুলো আমি এই যে ক্রপ কাল্টিভেশনের আগে এগুলো আমি কেটে কুটে ধরো যে সয়েলের মধ্যে ইনকর্পোরেট করে দিলাম। এখন পাতা পাতা যদি আমি সয়েলে ইনকর্পোরেট করি, সেটা দ্রুত ডিকম্পোজিশন হবে। আর গাছের মোটা ডাল যদি আমি সয়েলের মধ্যে ইনকর্পোরেট করে দেই, তাহলে কি সেটা হবে, ডিকম্পোজ হবে? সেটা আমার ডিকম্পোজ করতে গেলে সেটাকে অবশ্যই ড্রাই করে সেটাকে শুকাই করতে হবে, এই বার্ন করতে হবে। যদি সেটাকে আমি বার্ন করি, তাহলে দেখা যায় যে সেখানে আমার এই যে পটাশিয়াম যেটা আছে, সেটা এই অ্যাশের মাধ্যমে সেই সয়েলের মধ্যে অ্যাকুমুলেট হবে, যেটা আমরা এই যে শিফটিং কাল্টিভেশনে সবচেয়ে বেশি করে থাকে ফার্মাররা। ওকে, এই জন্য দেখবা যে তুমি এপ্রিল মে এর দিকে যদি তুমি পার্বত্য চট্টগ্রামের দিকে যাও, দেখবা যে ফরেস্টের ভিতরে বিভিন্ন জায়গায় স্পোরাডিক তোমার বার্নিং হচ্ছে। ওকে, এই যে ফার্মাররা শিফটিং কাল্টিভেশনে যে স্ল্যাশ এন্ড বার্ন করে, স্ল্যাশ এন্ড বার্নের উদ্দেশ্য তো আসলে ওইটাই, যে ওর মাধ্যমে যে অর্গানিক ম্যাটার অর্থাৎ অ্যাশ যেটা, সেটা তারা সয়েলের মধ্যে ইনকর্পোরেট করে, এবং তার মাধ্যমে পটাশিয়ামের যে ডেফিসিয়েন্সি সয়েলের বা পটাশিয়ামের যে রিকোয়ারমেন্ট, সেটাকে তারা ফুলফিল করে। ওকে, তাহলে এই হলো আমাদের মোটামুটি লেকচার 35 and 36। ওকে, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা বলো?
আমি কিন্তু খুব দ্রুত বলছি সেকেন্ড লেকচার। আসলে এখানে খুব বেশি কিছু নাইও, জাস্ট নিউট্রিয়েন্ট রিসাইক্লিং যদি তুমি বুঝে থাকো, এন্ড তিনটার সিস্টেমে নিউট্রিয়েন্ট রিসাইক্লিং কিভাবে হচ্ছে এটা তুমি কম্পেয়ার করবা। আর নাইট্রোজেন ফসফরাস এটা বাই দিস টাইম আমরা বলছি, শুধু পটাশিয়ামটা এখানে একটু অ্যাড করবা। তাহলে এই তো মোটামুটি। কেউ কিছু যদি কোনো কিছু বলার না থাকে তাহলে আমি ক্লাস লিভ করি। তোমরা 310 জন আছে দেখা যায়। হুম।